2001 সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথমে বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস, বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায়। সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস রেখে লাভ কি, আপনারা টাটাকে চিটংয়ে স্টিল মিল করার দিতে চেয়েছিলেন, একই রকম টাকা একটা দেওয়ার ক্ষেত্রে আপনারা ভারতের কথায় তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিলেন। মানে বিএনপির কিন্তু বোঝা যায় না ভারত নিয়ে আসলে। বিবিআনের গ্যাস বলেন আর আমাদের মাটির তলের গ্যাস শেষ পর্যন্ত কি বাংলাদেশ ভারতের কাছে গ্যাস দিতে পারে নাই তো, কারণ শেখ হাসিনা জামাত ইসলামী দুইটাই আন্দোলন করছিল। বামদের নেতৃত্বে শেখ হাসিনা আর জামাত ইসলামী আলাদা না, এই গ্যাস দেওয়ার ব্যাপারে আলাদা আলাদা আন্দোলন করছে। তাহলে হাসিনা যখন গ্যাস বিক্রি করলো তখন তারা আন্দোলনটা করলো না কেন? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করেছে? আপনি আমার যুক্তিগুলো পড়েন, আপনি প্রতিটি ইতিহাস আমি আজকে বলে গেলাম, আপনি দেখেন কোথায়। জামাত ইসলামী তো তখন আপনাদের লগে ছিল, আর জামাত ইসলাম আন্দোলন করে ঠিক আছে, কিন্তু আপনারা গ্যাস দিতে চাইছিলেন পুরা বিবিআনা দিল্লিতে চলে যাবে সরাসরি। সেটা তো আপনি চাইছিলেন, আমরা কি দিয়েছি? না, রক্ত দিয়ে ঢাকানো হইছে, এটা রক্ত দিয়ে 4 দিন হরতাল লাগছে রে ভাই। না ভাই, এটা কিন্তু তখন জামাত বা আওয়ামী লীগ আমাদের অভ্যুত্থান যাতে চেতনা, আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টু ভোট। আমরা এই কথা আসবো হেলাল ভাই, আপনি জুলাই আগস্টে নির্বাচন চান মানে আপনারা? আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম, এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে। এবং ডক্টর ইউনূস সরকারকে বলেছি আপনি যে 2টা ডেট দিলেন, এই 2টা ডেটে আপনি কিভাবে নির্বাচন করবেন, কি কি সংস্কার করবেন, ডক্টর ইউনূসের দায়িত্ব না, ডক্টর ইউনূসের দায়িত্ব না, নির্বাচন কমিশন বলবে। টাইম ফ্রেম দিয়েছে, আমার এটা বক্তব্য। নির্বাচন কমিশন দেখেন বলেন যে সরকার যখন বলবে তখন তারা নির্বাচন। হ্যাঁ, সরকার বলে দিয়েছে তো টাইমটা। এইবার নির্বাচন কমিশন 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে ঠিকই বলবে, আপনারা একটু ধৈর্য ধরেন। নির্বাচন না, এখানে আমরা কিন্তু অধৈর্য ধরছি, আমরা দেশের আপনি এখন অগস্ট মাসে নির্বাচন চান, আমরা একটু মুভ ফরওয়ার্ড করতে না, অগস্টে নির্বাচন চান, অগস্ট মাসে নির্বাচন। এই বন্যা বর্ষা সবগুলোর মধ্যে, বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না? এটা তো সে আপনি 4 মাস পরে হলে হবে না হালাল ভাই, 4 মাস পরে হলে হবে না, 4 মাস পরে হলে হবে না, এটা ডিসেম্বরে হলে হবে না, ভালো হবে না নির্বাচন। হ্যাঁ, কারণ যদি 4 মাস পরে না হয়, ডিসেম্বর দিকে হয়, তখন এত আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে, তিনি যে এই সরকার চালাতে পারছেন না, রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না, কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের এতদিন যারা 17 বছর বঞ্চিত ছিল, রিয়েলি তারা বঞ্চিত ছিল, তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে। আপনি দেখেন 8ই আগস্টে যখন সরকার গঠন, তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন, ছাত্রদের একটা আন্দোলনের ফলে। এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে। আপনি বলছেন যে সরকার অদক্ষ শক্তির জন্য। আচ্ছা, আমি সরকারের অনভিজ্ঞতা, অদক্ষ এবং অনভিজ্ঞতা। তো কিন্তু মাসুদ ভাই, আমি একটা কথা বলি, কেউ জামাত করে কিনা গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা 15 বছর পরে জানতে পারবো। কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা জামাত করতো, সেটা তো আমরা এখন জানতে পারতেছি। বা মানে ব্যাপারটা জামাতের ব্যাপারটা এরকম যে জামাত শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে। না, জামাত স্লিপিং এজেন্ট হিসাবে থাকার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি, অন্য ছাত্র সংগঠন কেউই এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল। সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি শোয়িং দুটোর কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টিটি করার দরকার নাই, কারণ প্রয়োজনই তো হয় নাই। সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে। কারণ 15 বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ শুধু করে নাই, তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় পর্যায়ে নিয়ে গেছে। আমরা মনে করি যে 2024-এর এরকম একটা বড় অর্জন কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক, সকলের সম্মানের জায়গায় থাকুক। এরপরে যদি কোনো ব্যক্তি এই 2024-এর যে গণ অভ্যুত্থানের যে ইয়াটাকে আগেরটা একটু জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে? মুক্তিযুদ্ধটা দেশের মানুষের সম্পদ হবে। আপনি বলছেন যে আওয়ামী লীগের সম্পদ, আওয়ামী লীগ এটাকে নিজস্ব সম্পদ করতে চাইছিল, কুক্ষিগত করতে চাইছিল। আপনারা তো আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে, সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা, কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা এখানে থাকার জন্য। আপনি জানেন
যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ, একটা লেখক এটা মনে করছেন, আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয়। এবং সেই বক্তব্য কি ছিল? মুসলমানরা ভুল পথে গিয়ে এই মুক্তিযুদ্ধ করছে, আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক, বা এটাতে এটা ভালো হোক, তাই তো? না খালেদা, এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয়, এটা অন্যদিকে আপনি গেলেন। সেটা না, হচ্ছে আপনি যে মুক্তিযুদ্ধটা নিয়ে আপনাদের অবস্থা আমি কি বলেছি ক্লিয়ার যে মাসুদ ভাই? আপনাদের অবস্থা কি মুক্তিযুদ্ধ ক্লিয়ার? বিষয়ে আমাদের ক্লিয়ারটা কিরকম? হচ্ছে যে মুক্তিযুদ্ধটা আমি কি বলেছি যে বিষয়টা আসলে? মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের উপর। আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে, প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে। আমরা বোঝাতে চাই যেটা যে 2024-এর এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, রাজনীতির কোনো মার প্যাচে এটা যেন বিতর্কিত না হয়, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি, বহুবার পরিষ্কার করেছি। আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। এবং সেই কারণে আপনি দেখেন যে 2024-এর এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো। কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে। আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসছে, আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। দিস ইজ এনাফ। এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেগেটিভটাকে যদি আপনি ওভাবে নেন, আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন, ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে? তো সেই জন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে, বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন। একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ, ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। তাতে কি বিএনপি কে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে? না মাসুদ ভাই, ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন। আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময়, তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়ে দল হিসাবে যেটা বলেছে, আমরা যখনই প্রশ্ন করি আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার। কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো, আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি 1971 সালে কি আপনারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন? না, পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল, মাওলানা ভাসানী রাহিমাহুল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70-এর যে ভোট, আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন, সেই 70-এর ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান না। 7 মার্চের উনি ভাষণ, তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করেছি। শুধু জামাত ইসলামের অবস্থাটার কথা বলেন, বাংলাদেশ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় না, ভালো কথা। বাংলাদেশ একই চাওয়া না চাওয়া ছিল। এই বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই, কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, এটার সাথে জামাত ইসলামী দ্বিমত ছিল। সেই দ্বিমতটা 1971 সালে আমি একদম পরিষ্কার অবস্থাটা আবার বলি, আপনার পরিষ্কার অবস্থাটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল, এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা, তাই তো? ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা, এবং এই অবস্থানে কোনো পরিবর্তন, এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই, তো এটাই ছিল। তো এটাই ছিল, এটাই থেকে এই 2024-এ এসে এটার পরিবর্তন হয়েছে। আমি বলেছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে, জনতাও বলেছে যে ওই 2024-এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই, আমরা আমাদের এই সন্তানেরা, আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও আমরা পতন ঘটিয়েছি। কারণ অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না। তো জামাত ইসলাম এটার সাথে একমত কখনোই পোষণ করে নাই। 2024 সালে আইসে বাংলাদেশ, আপনি মনে করতেছেন 2024 সালে আইসে বাংলাদেশ একটা অন্যরকম স্বাধীনতা পাইছে, এটা কি ব্যাপারটা এরকম? মানে ভারত তারতে এলিমেন্ট আমি যেতে চাইতেছি না, আপনি দুই লাইনে বলেন 1971 সালে জামাতের অবস্থা সঠিক ছিল।
দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না। আপনি আমাকে বলেছেন সেই জন্য কথাটা উঠলো যে আপনাদের অবস্থাটা কি পরিষ্কার, কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না। পরিষ্কারটা কি? কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি, কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পুরো পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটাকে গ্রহণ করেছে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি 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 এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে, তার নাম মাহফুজ আলম, তিনি বলেছেন যে তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে। আমি শুধু 4 লাইন শোনাই। মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও উঠতে পারে, কিন্তু সেসবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন, নাকি এইখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জনাব মাসুদ? মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই। আপনি দেখেন 2010 সালে আপনারা তো মুক্তিযুদ্ধের কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র, এটা খারাপ জিনিস মনে হয়, শুনে তো ভালো জিনিস মনে হয় না এটাকে। আমরা বলেছি যে যখন দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করা এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী প্রমাণিত এবং পরীক্ষিত। ওকে, ঠিক আছে, দেশের মানুষের কাছে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। জনাব মাসুদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে জনাব আজুল বারী হেলাল, এই জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল, অর্থাৎ বিএনপিকে আহ্বান জানানো হয়েছিল? যে এটা আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে আমি মাসুদ ভাই একটা কথা ছোট করে এই যে ছোট করে বলি, এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেমের মাধ্যমে, যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করেছে যে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার, আমি জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে, এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে, তার উপর ভিত্তি করে কথা বললো। আপনি দেখেন, আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে 71 সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে, আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো, আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করলো। এখন সেই দলের দিকে এই দুটো দলই, একটা পরাজিত শক্তি আর একটা হলো পালিয়ে যাওয়া। এই কথা কি হিস্টোরিক্যালি ঠিক? এই কথা কি হিস্টোরিক্যালি ঠিক হেলাল ভাই? জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার জন্য সমগ্রভাবে যে রাজনৈতিক দলটার, যে রাজনৈতিক আদর্শটার, যে রাজনৈতিক কাঠামোটার সাহায্য চাইলেন, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী। না, আপনি এটা আপনি কোন ইতিহাস থেকে বলছেন? আপনি আমার চেয়ে ভালো জানেন। 78 সালে আপনি ইতিহাসটা দেখেন। আমি বলছি জনাব গোলাম আযমের ফিরে আসা থেকে শুরু করে পুরোটা দেখেন। আপনি শোনেন, আমরা যখন বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ভিতরে ঢুকে গেল, তখন আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে অন্যান্যরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এমনকি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন, তারাও রাজনীতি করার সুযোগ পেল। আর আমি যেটা বলছি যে ব্লেম গেমের কথা, যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমুক রাজাকার বিএনপি কে লক্ষ্য করে বলতো, অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার এদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে গেল, কলকাতায় পালিয়ে গেল, আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে। এই দুটি দলেরই উদ্দেশ্য হলো আপনার যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো, যে দলের প্রতিষ্ঠাতা, তার নেতাকর্মীকে নিয়ে একটা ব্লেম গেমে চলে গেল। আপনি এটা হেলাল ভাই, আপনি এটা বললে হবে না। জিয়াউর রহমান সাহেব, গোলাম আযম সাহেবের কে দেশে ফিরিয়ে আনা, তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া, বাংলাদেশকে রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে জামায়াতে ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা, জনাব শাহজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা। শাহজিজুর রহমান কিন্তু ভোটের মাধ্যমে, আপনি যদি ইতিহাসটা পড়েন, আপনার পার্লামেন্ট 79 এর পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে প্রধানমন্ত্রী। ওই ভোটের কথা বলেন না হেলাল ভাই, ওই ভোটের কথা না, কেন আপনার এটা তো ডেমোক্রেসি, আপনি ওই ভোটের কথা, ওই ভোটের কথা বলা না বলা একরকমই। পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা ভোটের মাধ্যমে শাহজিজকে প্রধানমন্ত্রী করেছিল। আমরা যদি মাল্টি পার্টি ডেমোক্রেসি না করতাম, তাহলে তো সেই একদলীয় শাসন ব্যবস্থা ছিল। এখন একদলীয় শাসন ব্যবস্থাকে এই সরকার আপনাকে জাতীয় সরকার 2001 সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথম বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস, বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিআনার গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায়। সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস রেখে লাভ কি, আপনারা টাটাকে
চিটংয়ে স্টিল মিল করার ইয়ে দিতে চেয়েছিলেন, একই রকম টাকা একটা দেওয়ার ক্ষেত্রে আপনারা আপনারা ভারতের কথায় তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিলেন। মানে বিএনপির ইয়া কিন্তু বোঝা যায় না ভারত নিয়ে আসলে। না, তাইওয়ানের সাথে ভারতের সম্পর্ক ওইটা অন্য জিনিস। না, সবকিছু নিয়ে সবকিছু সম্পর্কে আপনি জানেন। বিবিআনের গ্যাস বলেন আর আমাদের মাটির তলের গ্যাস, শেষ পর্যন্ত কি বাংলাদেশ ভারতের কাছে গ্যাস দিয়েছিল? দিতে পারে নাই তো, কারণ শেখ হাসিনা জামাত ইসলামী দুইটাই আন্দোলন করছিল। বামদের নেতৃত্বে শেখ হাসিনা আর জামাত ইসলামী আলাদা না, এই গ্যাস দেওয়ার ব্যাপারে আলাদা আলাদা আন্দোলন করছে। তাইলে হাসিনা যখন গ্যাস বিক্রি করলো তখন তোরা আন্দোলনটা করলো না কেন? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে? হাসিনা কোথায় গ্যাস বিক্রি করছে? এইবারে আপনার এইবার 2016 সালে হাসিনা গ্যাস বিক্রি করেছে ভারতের কাছে, গ্যাস বিক্রি করেছে কোথায়? ভারতের কাছে গ্যাস বিক্রি করেছে। আপনি আবার চুক্তিগুলো পড়েন, আপনি অতীতের ইতিহাস আমি আজকে বলে গেলাম, আপনি দেখেন ভারতের কাছে। ও জামাত ইসলামী তো তখন জামাত তখন আপনাকে লগেই, জামাত তো আপনাকে মন্ত্রী। আওয়ামী লীগ এবং বামরা তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি না, তখন আমরা কোনো ভারতের কাছে আমরা গ্যাস বিক্রি করিনি, একমাত্র দল আওয়ামী লীগ গ্যাস বিক্রি করেছে। এই তথ্য আপনি দেখে নিন যে একমাত্র দল আওয়ামী লীগ যারা গ্যাস বিক্রি করেছে। আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না, আওয়ামী লীগ আর অ্যাঙ্গোলার কিচ্ছাটা আপনি আমাদের দিয়েন, আমি এটার মধ্যে আলাদা করে দেখব না। আর আমি একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল, আপনাদের এক ঐক্যমত ছিল, নাকি এটা কি ছিল আসলে? মানে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন, এটার ব্যাপারে আপনারা what did you do? দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই। সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটা পরাজিত শক্তি। তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার। এটা নিয়ে এখন আর ধোঁয়াশা তৈরি যে বা যারাই করবেন, এই বিতর্কের জায়গাটা 2024-এ জুলাই আগস্টের মাধ্যমে আরো বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ। আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার, যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই, আমাদের যারা মন্ত্রী ছিলেন, আমাদের যারা সংসদ সদস্য ছিলেন, ইভেন দো আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই, তাদের কোনো ভিডিও পাওয়া যাবে না, রেকর্ড পাওয়া যাবে না, অডিও কল পাওয়া যাবে না, অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে। সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে 16 বছর থাকার চেষ্টা করেছে, অঙ্গরাজ্য বানিয়েছে, ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে। আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে, ঠিক একই কথা যখন যদি আমি বলি তাহলে আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের করদরাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি। এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না, সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আমার এখানে একটু ছোট করে জানতে চাওয়া আছে, আপনাদেরকে যে মানে করদরাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশের, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেইনস্টেই বলেন নাকি বিএনপির এগেইনস্টেও বলেন? বিএনপিও ক্ষমতায় আসলে করদরাজ্যই হয়। এবং আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল ভারতীয় ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী, ওই ভারতীয় ষড়যন্ত্র, ওই ভারত বিরোধিতা, আপনারা এটা পপুলিস্ট জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন। এবং না, এটা ঠিকই আছে, এটা বলতে হবে আমাদের, এবং এটা করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন, কিন্তু আপনারা কিন্তু প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি মুহূর্তে 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা মুহূর্তে আপনারা করতে থাকেন। এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে পারে। না, এটা আলাদা সত্য না, এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন, মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায় তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ করছে না। আমি হাইডসাইট একটা কথা বলি, মানে 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো তাহলে কি হইতো আসলে? মানে ভারত এই ষড়যন্ত্র করে আর কিছু করতো, অতটা বাংলাদেশ স্বাধীন হতো না, এই তো স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়াও স্বাধীন হতো।
ভারতের স্বাধীনতা ছাড়া স্বাধীন হতো? অবশ্যই স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদের মানে আপনারা এই কথাটা বলেন, আপনারা এই কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন 2024-এ বলেন যে ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ। এদেশে আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল, দিল্লি না ঢাকা। কেন এই স্লোগান হয়েছিল? এই স্লোগান আপনারা দিছেন রে ভাই, আপনারা এই স্লোগান আপনারা দিছেন। দিল্লি না ঢাকা স্লোগান ছিল না এখানের মধ্যে। দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান। এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল, এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না ঢাকা এই বয়ান আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া ভুল। ৭১-এর পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই, ৭১-এর পজিশনেই আছেন আপনি, আমরা চেঞ্জ পজিশনেই আছেন। আপনি পড়েন সংগ্রাম ইত্তেফাকে আপনাদের বক্তব্য যেটা ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ পড়েছি যে ওখানে আমাদের অ্যাবসলিউটলি ওই জায়গার মধ্যেই আছে। এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, সেই প্রয়োজন এখনো নাই। এটা আমরা তখন বুঝেছি, আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ ভাই, 53 বছর লেগেছে। যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আমাদের এই যে দেখেন 2010-এ যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার, কেন টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা, আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল, বিভাগে প্রোগ্রাম করেছিল। ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই এটাকে সাইড করতে পারবেন না, এই জন্য যে হয় তাদের বন্ধু হতে হবে, না হলে তাদেরকে শত্রুতামূলক যে আচরণ তাদের, এটা ঠিক করে তো আপনাকে এটা ফেস করার জন্য আপনাকে এই দেশের জনগণকে তো প্রস্তুত রাখতে হবে। এটা হয়েছে না। দেখেন আপনি সীমান্তে এখন আমাদের কাস্তেওয়ালারা, মানে আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের বিজিবির ভাইদের সাথে তারা অংশগ্রহণ করছে। ঝিনাইদহে এখন অলরেডি আমাদের এটা আপনি ইন্টারন্যাশনালি এটা বললেন না, এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটাতে দাঁড়ায় থাকতে হয়। আমি বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ইন্টারভিউ করছিলাম, সেই সময় বাংলাদেশের আওয়ামী লীগের আমলে এই মোমেন সাহেব ছিল, আওয়ামী লীগের আমলের থেকে ঢুকে ডয়েচে ওয়েলের হয়ে তো কি 2 জনকে মেরে ফেলছে নাকি 1 জনকে মেরে ফেলছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল, ওদেরকে দেখাই দিছি। দিস ইজ নট দি, মানে এটা তো কূটনীতিক কথা হইতে পারে না যে বিএসএফ এর সাথে কাছে নিয়ে পুলিশ যাবে এখন, মানে কৃষক এটা পররাষ্ট্রনীতি, এটা দেশপ্রেমের তো একটা বড় চেতনার দায় না। আপনাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সেনাবাহিনী, শুধুমাত্র সামরিক বাহিনী অথবা বাহিনীর সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই ৭১-ও তো স্বাধীন হয় নাই, 24-এও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে না, আমরা প্রশাসন, সরকার এবং একটা আধিপত্যবাদকে মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে। সুতরাং এটা তো গর্বেরই ব্যাপার, এটা ধারণ করার ব্যাপার। সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করার প্রশ্নে মূলত ছাত্রদের দাবি ছিল, ছাত্রদের দাবি ছিল এবং অন্যান্য পার্টিগুলোর সাথেও বাংলাদেশ জামাত ইসলামের যতটুকু আলাপ আলোচনা তখন ছিল, আপনারা জানেন যে আলোচনার ভিত্তিতেই যখন এটা আলোচনা এসছে ওই সময় প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে সামনে রেখে এই কাজটা করলে বাংলাদেশের তাৎক্ষণিক স্থিতিশীলতাটাকে ধরে রাখা অপেক্ষাকৃত আমাদের জন্য মনে হয়েছে এটা যৌক্তিক। সেই জায়গাটা বাংলাদেশ জামাত ইসলামী ধারণ করেছে। ওকে, আমি একই প্রশ্ন মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ। জনাব আজিজুল বারী হেলাল আপনি করতে চাই, খুব দ্রুত আপনি কি বলবেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার পিছনে বিএনপির অবস্থান কি ছিল? না, এটা ঠিক, প্রফেসর ইউনূস একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব। এরকম একটি ট্রানজিশনাল পিরিয়ড, এরকম একটি গণ অভ্যুত্থানের পরে তার মতো একজন ব্যক্তিত্বকেই প্রধান উপদেষ্টা হিসেবে জনগণ, বিএনপি সবাই আর কি মেনে নিয়েছিল। এ ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে পারফরমেন্সের দুর্বলতা, বর্তমান ইউনূস সরকার কতগুলো ভুল তিনি করে ফেলেছেন। যেমন তিনি আমাদের এই যে গণ অভ্যুত্থানের ঐক্যকে অনেকটা ক্ষেত্রে কিন্তু বিনষ্ট করেছেন। যেমন তিনি যখন বললেন তার নিয়োগকর্তা ছাত্ররা একটা শ্রেণীকে তিনি হাইলাইট করলেন, তখন এই আন্দোলনে সবাই, আমরা বলছি, মাসুদও বলছে, আমিও বলছি, সবাই আমরা অংশগ্রহণ করেছি। সেখানে একটি শ্রেণীকে বিশেষভাবে হাইলাইট করা, তারপরে যখন বলে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অমক, তখন কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। এবং তিনি এই উপদেষ্টা পরিষদ, হয় ভাই
কেন? আপনি আপনি যখন সবাই সমন্বিতভাবে একটি আন্দোলন, একটি গণ অভ্যুত্থান করলো, তখন আপনি একক কোনো ব্যক্তিকে না একক কোনো ক্রেডিট দিতে চান? না একক কোনো ব্যক্তি মানে কি? ডেফিনেটলি তো এটা ছাত্রদের ক্রেডিট তো দিতে হবে, আপনার ডিউ ক্রেডিট। ছাত্রদের ডিসক্রেডিট তো কেউ করছে না, করছেন তো। তাহলে ডক্টর ইউনূস বলছে যে এই ছেলেটা পিছন দিক থেকে এটা আন্দোলন করছে, অসুবিধা কি? এটা কি ঠিক? এটা কি ঠিক? তাহলে আর মানুষ এটা ঠিক না, এটা আপনি বলতে তো হবে না। ওরা সামনে ছিল, তাহলে আপনি ওরা অত্যাচারিত হয়েছে, সামনে সবাই ছিল। শুনেন, সামনে যে ব্যানারটা ছিল, আমাদেরও তো অনেক ছেলে, আমি তো বললাম 150 নেতা কর্মী 34 জনে আমাদেরই মারা গেছে, আমি সেই হিসাবে যাচ্ছি না, কিন্তু যে ব্যানারটা আমরা দিয়েছিলাম সবাই ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কৌশলের কারণে আমরা একটি অরাজনৈতিক ব্যানার দিয়েছিলাম। আজকে তারা যখন ক্রেডিট ক্লেম করে তখনই কিন্তু বিভক্তি আসে। আপনারা ব্যানার দিবেন কেমনে? আপনারা ব্যানার দিলে তো সাউন্ড গ্রেনেড মারলে আপনারা চলে যান। না না না, সাউন্ড গ্রেড মারলে সবাই যাবে, সাউন্ড গ্রেড মারলে এখানে তো সাউন্ড না, ওরা তো উল্টা, ওরা তো একটা মারে একটাই মরে, আর কেউ মরে না, যায় না। ওরা মানে কারা? সেখানে কি রাজনৈতিক ছাত্ররা কি রাজনৈতিক ছাত্ররা ছিল না? ছাত্র দল ছিল না? ছাত্র শিবির ছিল না? ছাত্র ইউনিয়ন ছিল না? বামপন্থী ছাত্র সংগঠন ছিল? সবাই ছিল, সবাই ছিল। গুটি কয়েক ছেলেকে যদি আপনি বলেন, হ্যাঁ, তখন আপনার পার্থক্যটা কি হেলাল ভাই? আপনি দেখেন, আমারে মাইরেন না, কিন্তু আপনি পার্থক্যটা দেখেন। ওরা ছিল এখানে, সাহসটা পাইছে কই? ওরা সাহসটা পাইছে আপনাদের মানে আমরা তো এটা এই যে বিএনপি নেতাদের থেকে আলাদা ছিল, সেই জন্য পাইছে। না বিএনপি নেতারা সেখানে ছিল, বিএনপি ছাত্র দলের নেতারা থাকলে কইতো যে একটু দৌড় দিয়া হিট এন্ড রান করে চলে আসো পালায়া। এটা হলো আপনার স্পেকুলেশন। 17 বছর ধরে তাই দেখছি ভাই। 17 বছর আন্দোলন করছি, 17 বছর আন্দোলন করছি। আপনার একটা আন্দোলন তো আপনি বললেই তো, মানে আন্দোলন করতে ডিনার পার্টি না যে আপনি বললেন আর আন্দোলনটা হয়ে গেল। 17 বছর আমরা জমিনটা তৈরি করেছি, তার উপর দাঁড়িয়ে আমাদের এই ছাত্র ভাইয়েরা, সমস্ত রাজনৈতিক দলের ছাত্র ভাইয়েরা উপসংহার টেনেছে। আমি এই জন্য বলি, এই ছাত্র ভাইয়েরা হলো আমাদের আন্দোলনের সন্তান, এই অভ্যুত্থানের সন্তান। তার মানে এই না যে করজোরে নিবেদন করি আপনাদের আন্দোলনের সন্তান 24 না, 24-এর আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে আপনারা তাদের সঙ্গে ছিলেন। আপনারা এইভাবে ডিভিশন করেন বিধায় কিন্তু আজকে বাংলাদেশের এই তর্ক এবং বিতর্কে ফ্যাসিবাদের যত অপবাদ, মাফিয়ার যত অপবাদ, তা চাপা পড়ে যাচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিবিপ্লবী সিনড্রোম দেখা দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আমি যে অ্যাঙ্গোলা স্বাধীনতার কথা বলেছিলাম, অগস্তিনো নেটোর নাম আপনারা সবাই শুনেছেন। অ্যাঙ্গোলা স্বাধীনতা যুদ্ধের নায়ক অগস্তিনো নেটোর যদি আত্মজীবনীটা দেখেন তাহলে দেখবেন যে তিনি স্বাধীনতার পরে যখন দেশের সুরক্ষা নিশ্চিত হয়েছে, তার দল মনে করেছে তখন তিনি যাবেন। আমাদের দল যখন মনে করবে যে এখন দেশে যাওয়া উচিত, তখন অবশ্যই তারেক রহমান দেশে আসবেন। সুতরাং এটা নিয়ে অন্য কোনো ন্যারেটিভ বানানো উচিত না। এবং পেট্রোলিয়াম গ্যাস 2019 সালে ভারত এবং বাংলাদেশ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং ট্রায়াল বেসিসে একটি চালানো ভারতের ত্রিপুরা রাজ্যে এবং অন্য জায়গায় গিয়েছিল 2019 সালে। আপনি দেখবেন আবার 2019 সালে কি হয়েছিল ভাই? তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং এলপিজি, এই দুইটা গ্যাসের ভারতের সাথে আপনার বাংলাদেশের সমঝোতা স্মারক চুক্তি হওয়ার পরে আপনার ট্রায়াল বেসিসে একটি চালান ত্রিপুরা রাজ্যে এবং আরেকটি কোথায় যাবে 2019 সালে। সেটা কার গ্যাস কে বানাইছে? সুতরাং বাংলাদেশ থেকে তোলা গ্যাস, টাকার গ্যাস, আমাদের এলপিজি গ্যাস, আমাদের আমরা যে এলপিজি, আমাদের যে তরলীকৃত গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস, সেই গ্যাসটা গিয়েছে। আপনি কি কার সোর্স থেকে তুলছে? বাংলাদেশের সোর্স থেকে না ইন্ডিয়ার সোর্স থেকে? আমাদের সোর্স থেকে তোলা হয়েছে। আমাদের গ্যাস ওটা তুলে আমি এটা দেখব না। ঠিক আছে, আচ্ছা, আপনি 2019 সালের চুক্তিটা পড়েন। আচ্ছা, ভারত বাংলাদেশ যে ওই চুক্তিগুলি তো অবশ্যই, মানে এতে তো কোনো সন্দেহ নাই হেলাল ভাই। মানে আওয়ামী লীগের তো ইন্টারেস্টিং, আওয়ামী লীগের শেখ হাসিনা নিজে বলছে, আমাদের এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বাইর করতে হয় নাই। আওয়ামী লীগ নিজে বলছে ভারতকে যা দিয়েছি তা তারা কোনোদিন ভুলতে পারবে না। এটা শেখ হাসিনা নিজে বলছে, তার মন্ত্রীরা, পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে বলছে যে আমাদের আওয়ামী লীগকে আরো কিছুদিন রাইখা দেন। সুতরাং বিএনপি ভারতের সাথে কখনো না, বিএনপিটা তাই বলে অস্বীকার করেন না ভাই। আপনি আবার পরেন সাইফুর রহমান গ্যাস পাঠাতে চাইছিল কিনা, খালেদা জিয়া এটাতে সমর্থন দিছিল কিনা, আবার পরেন বিবিআনার আর সমর্থন। আরে ভাই পারে নাই তো আমাদের জন্য, আমরা হরতাল করছি এই জন্য পারেন নাই না। সেটা আপনার যদি সেটা করে থাকে এটা দেশের জন্যই তো করেছেন, আর আমরা যদি না দিয়ে থাকি বিএনপি আমাদেরকে পিটা দিছে সেই সময়।
না না, এই 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 এই- পেপারে এইটা আছে, BNP পইরা দেখেন। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি, আপনি পইরা দেখেন। আনু এটা মোহাম্মদ পড়ে স্যারের দেখেন। উপর যে হামলাটা হয়েছে সেটা আওয়ামী লীগ করেছে। না, আনু মোহাম্মদ স্যারের উপর হামলা বিএনপিও করছে, এই যে এই বিবিআনার গ্যাস রপ্তানি নিয়ে। সাইফুর রহমানের পাতার পর পাতা বক্তব্য আছে ভাই, মাটির তলে গ্যাস রেখে লাভ কি? বরঞ্চ বিএনপি বলেছে যে বাপেক্সকে উন্নত মানের করে না করে আমরা কেন বাইরের কোম্পানিগুলোকে বাংলাদেশে গ্যাস উৎপাদন করছি? বিএনপির এগুলো হচ্ছে লিপ সার্ভিস। 5 বছরে একটুও বাপেক্সের উন্নতি করে নাই রে ভাই। আপনি না, না, এখন এখন বাপেক্সকে- এখন 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 আপনি ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইরে জিজ্ঞেস করেন, টুকু ভাই কতবার চাইছে পেট্রোলে এর বাজেট দিছে কিনা, জিজ্ঞেস করেন এখনই। না না, আপনার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরিং কর্পোরেশনকে তো আমরাই আপনার আধুনিকায়ন যতটুকু করার করেছি, কিন্তু অন্য আমলে, আওয়ামী লীগের আমলে এই বাপেক্সকে ঠুটো জগন্নাথ বানিয়ে আরো একটা কথা বলি, বাইরের কোম্পানি আরো একটা কথা থেকে- বলি, টাটাকে আপনারা জমি দিতে চাইছেন, একটা নির্দিষ্ট মূল্যে হ্যাঁ। গ্যাস দিতে চাইছেন, একটা লম্বা সময় ধরে, এটা বহুত কিছু করছেন, আন্দোলনের মুখে আপনারা পিছিয়ে আসতেন। সুতরাং আপনারা খুব ইন্ডিয়া আন্দোলনের বিরোধী। মুখে না। আপনারা ইন্ডিয়ার ক্ষমতায় আসলে আবার ইন্ডিয়ার পেটের মধ্যেই ঢুকে যাবেন, যতই মুখে না, যাবে শোন, বলেন। ইন্ডিয়ার সাথে ওয়ার্কিং অবশ্যই এটা জামাত ইসলামীও করবে। বলি ওটা অবশ্য প্রতিবেশী জামাত দেশ- ইসলামীও করবে। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা ওয়ার্কিং রিলেশন রাখি, কিন্তু আমরা কখনো সাবসার্ভিয়েন্ট ওয়ার্ক রিলেশন না রে ভাই, ওয়ার্ক রিলেশন না, অনেক ভালোবাসার রিলেশনও রাখেন। আমি বলি তো, জনাব গোলাম আজমের ছেলে এই আন্দোলন করা থাকা অবস্থায় ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, ভালোবাসার সম্পর্ক আছে। হ্যাঁ, সেটার উত্তর তো আমি দিব না। না না, সেটার আপনি দিতে উত্তর কি পারেন। আমি দিব? বলতেছি হচ্ছে যে ভালোবাসার সম্পর্ক থাকে, পলিটিক্যালি একটা অবস্থান না, নেয় না। এইবার দেখেন বিএনপি যে স্ট্যান্ডটা তার ক্লিয়ার করলো যে ভারত বিরোধী মনোভাব জনগণ যখন তুঙ্গে, তখন এই জনগণের মনোভাব আপনার ধারণ করেই তো আমরা প্রোগ্রামগুলো একটা দেশের একটা দেশের পররাষ্ট্র নীতি কোনোদিন একটা দেশ বিরোধী মনোভাব হইতে পারে? নিবে কেউ? কেমন কথা ভাই? না, আমি তো চাবো, কিন্তু আবার যে পররাষ্ট্রনীতি আপনার আছেন যে ফ্রেন্ডস টু অল ম্যানেজ টু নান, এটাও তো একটা দেশের না, পররাষ্ট্র। সেটা আওয়ামী লীগ করে না, এটা আওয়ামী লীগের দায়, সেটা আওয়ামী লীগের দায়, সেটা আওয়ামী লীগের দায়, আওয়ামী লীগ করে না। কিন্তু আমরা সেটাই বলছি। আচ্ছা, আমি আমাদের লাস্ট প্রশ্ন করি। এই যে মানুষজন আপনাকে সাইবার যোদ্ধারা এখন আমার উপরে ঝাঁপায় পড়বে, আমি ভারতীয় দালাল এই সেই বলে টলে। এখন তো একটা চালু হয়েছে, হয় ভারতীয় দালাল নাইলে পাকিস্তানি দালাল হইতে হবে, নাইলে যে কই যাইতে হবে জানি না। যাক, ঝাঁপায় পড়লেন, আমি তো এখন আর কি করবো। লাস্ট প্রশ্ন করি, যে সেইটা হচ্ছে যে আমি ইয়া ভাইরে দিয়েই শুরু করি, মাসুদ ভাইরে দিয়ে শুরু করি। একই প্রশ্ন যেটা হেলাল ভাইকে দিয়ে শেষ করবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে যদি একটু শেষ করেন। সেইটা হচ্ছে যে বিবিসি বাংলা একটা নিউজ করছে, সেটা হচ্ছে ধর্মভিত্তিক দলগুলিকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন। আসলে এটা শুরু হয়েছে যে জনাব শফিকুর রহমান সাহেব, পীর সাহেব চরমনাই জনাব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করলেন। এরপরে আবার দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে আবার দেখা করছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেবের সঙ্গে। আপনাদের টেক একটু শুনবো। প্রথমে একটু মাসুদ ভাইয়ের কথা শুনে, যে মাসুদ ভাই আসলে রশি টানাটানি, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, একটু যদি এটা বলতেন, খালি একটু আপনার অনুভূতিটা একটু শোনায় রাখি। আমরা কিন্তু দেখছি জামায়াতে ইসলামীকে খুব বেশি জায়গা অনেক ইসলামিক দলে নীতি দিতে চায় না। আমরা বাবুনগরী সাহেবের কথা শুনছি, বাবুনগরী সাহেব বলছিলেন যে জামায়াতে ইসলামী অনেক খারাপ। থাক, আমি আর এত কথা বলতে চাই না, মানে বলছে খারাপ। আর যাই হোক, আমাদের খারাপ বলাটা ভালো বলাটা তো একজন মানুষের তার গণতান্ত্রিক অধিকার। এটাকে আমরা সবসময় বলি যে আমাদেরকে যারা পর্যবেক্ষণ করেন, কোনো পরামর্শ পর্যালোচনা দেন, সেটাকে আমরা একজন শুভাকাঙ্ক্ষী হিসাবেই ধরে নিই। আমাদের কোনো সংশোধনের সুযোগ থাকলে সেটা আমরা সংশোধন করি। সেই জায়গায় আমি মনে করি এখন বর্তমান সময় যেটা হয়েছে, যে আমরা এখন দেখছি যে বর্তমান সময় বিএনপির পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে। আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে, ইসলামকে টার্গেট করা হয়েছে। ইভেন বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন এটা চাই না। তো বাংলাদেশের 90% মানুষ যেখানে মুসলিম, তাদের ব্যাপারে আমরা কি বলতে চাই? জামাতকে টার্গেট করে এখন কথা বলার চেষ্টা করা হচ্ছে, প্রধান হাতিয়ার বানানো হচ্ছে আবার সেই 1971 সালকে, আবার সম্পদ বানানো হচ্ছে আমাদের সেই সংবিধানকে, রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই, আমরা নির্বাচন ছাড়া আর কোনো কথা বলতে চাই না। অথচ দেখেন সিরিয়ায় বাশার আল আসাদের দল নিষিদ্ধ করা হয়েছে, তাদের বাশার আল আসাদের সংবিধানকে সরাসরি সেখানে নিষিদ্ধ করা হয়েছে, সিকিউরিটি যে ফোর্স তাদেরকে বিলুপ্ত করা হয়েছে, আহমদ সারা এখন সেখানকার দায়িত্ব নিয়েছে। তো এই যে একটা দেশে
পতনের পর এই জিনিসগুলোকে আমরা এখন বিরোধিতা করছি আসলে কি টার্গেটে করছি? এই যে ধর্মকে, ইসলামকে ব্যবহার করার, প্রকৃতি বা এদের বিরুদ্ধে কথা বলা, আলেমদের ব্যাপারে একজন বলছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে, তাতে আমি উত্তেজিত হব কেন? আমি উত্তেজিত হলে তো এটা আমি আরো স্পেসিফিক করে ফেললাম, জায়গাটা অসুন্দর হয়ে যাচ্ছে না? সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান, আমিও সেই প্রোগ্রামে গিয়েছিলাম বরিশালে। ওনার বেসিক্যালি একটা কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনটার এতই কাছে যে চরমনাইয়ের ইয়াটা, মানে ওনাদের মার্কাজটা বা ওনাদের মাদ্রাসাটা, উনি সেখানে চা খাওয়ার দাওয়াত পেয়েছেন, দাওয়াত নিয়েছেন, সেখানে গিয়েছেন এবং সেখানে বেসিক্যালি শুধু সৌজন্য একটা সাক্ষাৎ হয়েছে, আর কিছুই না। আমি একদম কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। ওনারা এতটুকু বলেছেন যে আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যদি আমাদের একটা বাক্স দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সেটা দিব এবং সেই জায়গায় আমরা একসাথে কাজ করব। এইটুকু কথা বলা হয়েছে। সুতরাং এই জায়গায় যদি আবার বিএনপি সেখানে যায়, সেটা তো ডিপেন্ড করবে যে চরমোনাই আমাদের সম্মানিত সেখানকার চেয়ারম্যান বা সভাপতি মুফতি রেজাউল করিম সাহেব, উনি অথবা ওনার যারা আছেন তারা ঠিক করবেন। কিন্তু আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র চরমোনাই পীর সাহেব নয় বা চরমোনাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে, আমরা সমস্ত ইসলামী দলগুলোকে ওন করি, আমরা কাজ করছি। সেখানে কেউ তার ব্যক্তিগত চিন্তায় আমাদের ব্যাপারে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। মাসুদ ভাই, আপনারা যে ইসলামিক দলগুলিকে ওন করার চেষ্টা করতেছেন সেইটা আপনারা বহুবার বলছেন, কিন্তু আমরা যে যদি দেখি যে হেফাজতে ইসলামীর সাথে যেসব রাজনৈতিক দলগুলো আছে, আপনারা একাধিকবার বৈঠক করছেন, কিন্তু সেইটা তো আসলে হয় নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে দুইটা লাইন পড়াতে চাই এবং তারপরে আমি হেলাল ভাইয়ের কাছে যেতে চাই যে জামায়াতে ইসলামী সম্পর্কে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী মানে মাওলানা হোসেন আহমদ মাদানির উদ্ধৃতি দিয়ে বলেছেন, জামায়াতে ইসলামী সকল ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল। তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট, কেননা জামাতে ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি। আমরা জামাতে ইসলামকে ইসলামী দল মনে করি না। জামাতে ইসলাম মদিনার ইসলাম চায় না, তারা মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আপনাদেরকে নিয়ে ইসলামী দলগুলোর এরকম ভাবনা আমরা আসলে গত 30 বছর 35 বছর আমরা দেখে আসছি। আপনি কি একটা লাইন বলবেন? তাহলে আমরা একটু হেলাল ভাইয়ের কাছে যাই যে ইসলামী দলগুলো তো আপনাদের অবিশ্বাস করে আসলে। না খালেদা, এখানে হয়েছে কি, আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন দুই একটা বিষয়, সেই বিষয় নিয়ে ওনাদের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, ওনারাও আলাপ আলোচনা করছেন। আমরা যেটা ফিল করি বা ওনারাও যেটা এখন বলছেন, এই জায়গাটা একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে যে দর্শনগত দিক থেকে অথবা আকিগতগত দিক থেকে একটা জায়গা আমাদের আলোচনা চলমান থাকবে। এবং আমরা তো গণতন্ত্রে এই সৌন্দর্যটা তো থাকারই কথা না? বিএনপির মধ্যে বিএনপি জামাতের সাথে এই দর্শনগত পার্থক্য আছে না? আছে। তো ইসলামী দলগুলোর মধ্যে এই পার্থক্যের সৌন্দর্যটাকে আমরা নেতিবাচক ভাবে নিব কেন? আমাদের কোনো কারেকশন থাকলে আমরা তো বলি না যে আমরা সমস্ত কারেকশনের ঊর্ধ্বে উঠে গেছি। সেই জায়গায় আমাদেরকে যদি কেউ কারেকশনের জন্য কোনো কিছু বলে, এটাকে ধারণ করি রাজনৈতিক ভাবে একটা সমঝোতা। বিএনপি এবং জামাতও কি বলতেছিল যে আমাদের একটা রাজনৈতিক জোট, তাই না? রাজনৈতিক জোট যদি না হয় তাহলে তো একটা দল আর একটা দলের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। আমরা তো সেটা বলছি না, কেউ তো এটা বলতেও পারে না বা বলার কথাও না। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকখানি বেশি হয়ে গেছে আমাদের টাইমিং। আমি শুধু হেলাল ভাই একটা লাইন 1 মিনিট যদি আপনি বলেন যে রশি টানাটানি করছেন কিনা। শোনেন, প্রথম বক্তব্য হলো যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বাংলাদেশে রাজনীতি করার অনুমোদন আছে এবং বিশ্বের বিভিন্ন স্তরে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। আপনি আগে যে দেশে ছিলেন জার্মানিতে, সেখানেও আপনার ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, ক্ষমতায় ছিল। এখন যখন নির্বাচনী আবহাওয়া তৈরি হয় তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোয়ালিশন করার একটা প্রবণতা সারা বিশ্বে আছে। এটাকে দোষের কিছু দেখা যায় না। আমি যেটা দোষের দেখছি সেটা হলো যে পরাজিত ফ্যাসিবাদ যখন প্রেস ক্লাবে আমরা দেখলাম যে রুহুল আমিন গাজী আমাদের ডিউজে নেতা মারা গেল, তখন দেখলাম যে জামাতে ইসলাম এবং আওয়ামী লীগের ইকবাল সোবহান চৌধুরী এবং মঞ্জুর হাসান বুলবুল তারা সবাই মিলে একটা মিটিং করলো। আবার দেখলাম জামাতে ইসলাম বলল যে আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে। তখন আমরা আমাদের সন্দেহের উদ্রেক হয়, আসলে নির্বাচনকে সামনে রেখে কোথাকার পানি কোথায় চলে যায়, এই বক্তব্যটাই। সেই জন্য হচ্ছে যে আওয়ামী লীগকে যাতে জামায়াত না নিতে পারে আপনারা আওয়ামী লীগকে নিতে চেষ্টা করবেন, তাই তো? আমরা আমাদের সাথে আওয়ামী লীগের আমাদের তৈরি হয়েছে, কিন্তু আওয়ামী লীগের
একই সুরে কথা বলেন তো এখন হেলাল ভাই, আওয়ামী লীগের সাথে একই সুরে কথা বলেন তো। এখন আপনি আমেরিকায় বসে একটা কথা বলছেন, বাংলাদেশে আমি একটা কথা বলছি, দুইজন দুই মতের লোক, কিন্তু কোনো একটা কথা মিলে গেছে। তার মানে এই না বেশিরভাগ কথা মিলে যায়, আমি এক না। আমি একটা কথা বলি, দেখেন কোরআনের অনেক কথার সাথে বেদের অনেক কথার মিল আছে, এই দুই কথা ঠিক। তার মানে কি কোরআন সমান বেদ? না, তা কখনো না। কোরআনের অনেক কথার সাথে বাইবেলের কথারও মিল আছে। ভালো উদাহরণ দিয়েছেন ভাই, এই কথা বলার দরকার নেই, ভালো উদাহরণ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মিলতেই পারে।